থ্রিলার স্টেশনে আপনাদের স্বাগত। 3D অডিও সঠিকভাবে পাওয়ার জন্য হেডফোনের লেফট আর রাইটটা একটু চেক করে নেবেন। যেমন আমি এখন আপনার বাঁ দিক থেকে বলছি, আর এই এখন আমি আপনার ডান দিক থেকে বলছি। যদি উল্টো শুনে থাকেন হেডফোনটা প্লিজ ঘুরিয়ে নেবেন। আর হ্যাঁ, আমাদের কথাবার্তা বাদ দিয়ে যদি শুধু গল্প শুনতে চান তাহলে সোজা স্কিপ করে যান 1 মিনিট 52 সেকেন্ডে। সমস্ত শ্রোতা বন্ধুদের অনুরোধে আমরা নিয়ে এসেছি আবার একটি ভয়ের গল্প। ইউটিউবের পরিসংখ্যান অনুযায়ী অনেক শ্রোতা বন্ধুরাই আমাদের গল্প শুনছেন, অথচ সাবস্ক্রাইব করছেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আরও নতুন নতুন গল্প শুনতে পান। আসুন শুনে নিই লেখিকা কথা দত্তের মুখ থেকে কিছু কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি কথা দত্ত। গল্প লেখার অভ্যেস ছোটবেলা থেকে থাকলেও অডিও স্টোরি লেখিকা হিসেবে আমার পদার্পণ খুব বেশি দিন হয়নি। থ্রিলার স্টেশনকে অনেক ধন্যবাদ আমার এই গল্পকে তাদের প্লেলিস্টে জায়গা করে দেওয়ার জন্য। আজকের এই গল্প স্বপ্নের পিছনে ধাওয়া করতে গিয়ে হেরে যাওয়া একটি মেয়ের গল্প। ঝাঁ চকচকে আলোয় মোড়া কলকাতার বুকে বাস করেও কিছু মানুষের মনের কোণে থেকে যাওয়া গোঁড়ামি এবং সমাজের চেনা ছকের বাইরে বেরিয়ে আসা কিছু ব্যতিক্রমী চরিত্র আজকের গল্পের মূলে। হত্যা মানে কি শুধুই শরীরকে খুন, নাকি মনকেও খুন করা যায়? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অবশ্যই শুনতে থাকুন আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প, আত্মহত্যা। সোনার গয়নাগুলো খুলে রাখার সময় ভালো করে একবার গুনে নিল উর্মিকা। এই সব দামি জিনিস গায়ে পড়ে থাকতেই অস্বস্তি লাগে, কোথায় কোনটা হারিয়ে যায়। তার উপর আবার শখ করে ফ্লোরাল চোকার, ম্যাট গোল্ডেন রিং আর একটা কাস্টমাইজড পেন্ডেন্ট বানিয়েছে উর্মিকা। প্রত্যেকটা ডিজাইনই খুব নতুন ধরনের, আলাদা করে অর্ডার দিয়ে বানানো। আসলে বিয়ের এই একটা দুটো দিনের কথা মাথায় রেখে গয়না কেনার পক্ষপাতী ছিল না উর্মিকা। ট্র্যাডিশনাল ভারী গয়নাগুলো শুধু শো পিসের মতো পড়ে থাকে ব্যাংকের লকারে। রেগুলার অফিস বেরোনোর সময় তো একটা ছোট্ট ইয়াররিং ছাড়া এগুলো কিছুই পরা হবে না। আর শাড়ি বছরে কবার পরতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। নিজে শাড়ি পরার তো অভ্যেসই নেই। ড্রেসিং টেবিলের ঠিক পাশে রাখা নতুন ঝকঝকে আলমারিটার দিকে চোখ গেল উর্মিকার। এর ভেতরে এখন ঠেসে ভরা বিয়ের গিফট, যার অর্ধেক এখনো খোলারই সময় পায়নি ওরা। জুয়েলারি বক্সগুলো লকারে তুলে বিছানায় এসে বসল উর্মিকা। পিঠ অসহ্য ব্যথায় টনটন করছে। এতদিন যাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে আনন্দে লাভ রিয়াক্ট দিত উর্মিকা, তাদের কষ্টটা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। চুলে একবার আঙুল বুলিয়ে হেয়ার পিনগুলো একে একে খুলতে শুরু করলো সাবধানে। বড় বড় কার্ল করা চুলের গোছা খুলে পড়েছে পিঠের ওপর। এখনো হিট প্রোটেকশন স্প্রের অত্যাচারে চুলগুলো শক্ত হয়ে আছে। 4 ঘন্টা ঠায় বসে থেকে 20,000 টাকা খসিয়ে যে মেকআপ করলো তা মুছে ফেলতে 5 মিনিটও লাগলো না। এখন একবার স্নান করে ফ্রেশ হয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু জানুয়ারি শীত, এই মাঝরাতে গায়ে জল পড়লে আর দেখতে হবে না। গোটা ঘরের দিকে চোখ বুলিয়ে রীতিমতো কান্না পাচ্ছে উর্মিকার। ছোট্ট 2 BHK ফ্ল্যাটে এই ঘরটা 150 স্কোয়ার ফিটের বেশি নয়। তার উপর বিয়ের জন্য বাবা মা আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে রান্নাঘরের বাসনের তাক পর্যন্ত কিনে দিয়েছে। ঘর ঠাসা গিফট আর 3টে সুটকেস ভর্তি ওর নিজের জিনিসপত্র। এত কিছু কি ধরবে এই দুটো ঘরে? ভাবতে গিয়ে পাগল পাগল লাগলো উর্মিকার। নিজের বাড়িতে থাকতে ও একদিনও জামা কাপড় গুছিয়ে রাখত না। ওয়ার্ড্রপ থেকে দলা মচড়া করা ড্রেস বের করে মাই আয়রন করে দিত অফিস যাওয়ার আগে। স্নান সেরে তাড়াহুড়ো করে রেডি হওয়ার সময় মুখের গোড়ায় হাজির হতো দুধ কর্নফ্লেক্স বা স্যুপ বাটার টোস্ট। আর কাল থেকে জীবনটা পুরো বদলে যেতে চলেছে। ঠাকুরপুকুরের 6th ফ্লোরের এই ফ্ল্যাট, আর 2 জন মানুষ যারা না পারে ঘর গোছাতে,
আর না শিখেছে নিজেদের গোছাতে। এই উর্মি, আমরা এবার বেরোচ্ছি রে। দুতির কথায় চিন্তার ঘোর কাটল উর্মিকার। মানে এই তোকে না বললাম আজকে রাতটা থেকে কাল বেরোতে? এই না না, অনেক দেরি হয়ে যাবে রে। কাল আমার ভোর 6:30টায় ফ্লাইট। এখান থেকে তো অনেকটা দূর। মৈনাকের মাসির বাড়ি আজ রাতে স্টে করে যাব। ওখান থেকে তো এয়ারপোর্টে পায়ে হাঁটা রাস্তা, মিস হওয়ার কোনো চান্সই নেই। এমনিতেই কোথা থেকে যেন কিছু মন খারাপের মেঘ এসে ঘিরে ধরেছিল উর্মিকাকে। এবার সেটা বৃষ্টির আকার নিতে চাইল। বন্ধুর ছলছল চোখের দিকে তাকিয়ে অবাক হলো দুতি। মাথায় একটা চাঁটি মেরে বলল, তুই কি পাগল রে? এদিকে গয়না টয়না খুলে নিজেই রেডি হয়ে বসে আছিস, এদিকে আবার লোকজন চলে যাচ্ছে দেখে চোখে জল। কোথায় ফুলসজ্জার দিনে বাকিদের তাড়িয়ে শুধু দুজনে থাকতে চাইবি? তা না। উর্মিকা চোখ মুছে বলল, আমার টেনশনটা তুই বুঝতে পারবি না। বিয়েটা কর, তারপর বুঝবি। আরে আগে তোর বিয়ের ঘোরটা তো কাটতে দে, তারপর তো আমার। ও বাই দ্য ওয়ে, খুব তো থাকতে বলছিলি আমাকে। তোদের তো মাত্র 2টো বেডরুম। ওই ঘরে তোর পিসি শাশুড়ি তো অলরেডি নাক ডাকতে শুরু করেছেন। আমি কোনাকে ধাক্কা মেরে ফেলে সিঙ্গেল বেডে ঘুমাবো নাকি? এতক্ষণ এই কথাটা মাথাতেই ছিল না উর্মিকার। মিথিলের পিসি এখন থাকবেন একদিন, কাল বিকেলে ওর ফেরার কথা। ভাগ্যিস দুতি নিজেই মনে করিয়েছে, না হলে খুব ভুল হয়ে যেত। আরও কিছুক্ষণ অগোছালো বকবক করে একগাল হেসে বেস্ট অফ লাক বলে পালালো দুতি। গুড বাই। লিফটের কাছে এসে হাত নাড়িয়ে মৈনাক আর দুতিকে গুড বাই করে ফিরে এলো উর্মিকা। এবার মনটা বেশ ফুরফুরে লাগছে। পাগলি মেয়েটা উল্টোপাল্টা কথা বলে চিন্তার ওজন কমিয়ে দিয়েছে খানিকটা। ঘরে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ ভেতর থেকে একটা মজবুত হাত এক ঝটকায় টেনে নিল উর্মিকাকে। ওর পিছনে দরজাটা বন্ধ হয়ে গেল। এই স্পর্শটা এখনো ভালো করে চিনে ওঠা হয়নি উর্মিকার। অবশ্য তার সময়ও পায়নি। মিথিলের সাথে বিয়ের সিদ্ধান্তটা একদম হঠাৎ করেই, বিনা নোটিসে যাকে বলে। বরাবরই ক্যারিয়ারে ফোকাসড উর্মিকার সম্পর্কে জড়ানোর শখই খুব একটা ছিল না, আর বিয়ে তো অনেক দূরের ব্যাপার। কলকাতার নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা চাকরি যেই না জুটেছে, বাবা মা পেয়ে গেল পাত্র খোঁজার অধিকার। শেষে বিরক্ত হয়ে একদিন বলেই দিয়েছিল উর্মিকা যে এখন 4-5 বছর বিয়ের নাম সে করছে না, তাতে যদি অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হয় তাহলে সে তাই করবে। তারপর আর জোর করেনি বাবা মা। একমাত্র মেয়ে, তার আবদার কি আর ফেলা যায়? অবশ্য উর্মিকার মতো স্বাধীনচেতা মেয়ের ক্ষেত্রে সেটা আবদারের চেয়ে সিদ্ধান্তই বেশি। পেশিবহুল দুটো হাত চেপে ধরেছে উর্মিকার কোমর। ঘরে ঢুকেই সুইচটা অন করে দিয়েছিল উর্মিকা। তাতে ঘরের সব আলোগুলো জ্বলে উঠে একটা স্বপ্নের জগৎ তৈরি করেছে চারপাশে। বিয়ের বটলে চেন লাইট, ওয়াল ক্যান্ডেল হোল্ডারে আর্টিফিশিয়াল মোমবাতি, মাথার ওপরে বাঁশের কাজ করা হ্যাঙ্গিং বাল্ব। অসাধারণ লাগছে চারদিক। এই সবেরই ক্রেডিট অবশ্য দুতির। সকাল থেকে খাটাখাটনি করে ফুলসজ্জার খাট সাজানোর দায়িত্ব ও নিজেই নিয়েছিল ওর কাঁধে। সোনালি আলোর আভায় চকচক করছে মিথিলের মুখটা, ঠিক যেমন করছিল ওর ম্যাট্রিমোনিয়াল অ্যাপের প্রোফাইল পিকচারে। ছবিটা কোনো রেস্টুরেন্টের ল্যাম্পশেডের পাশে বসে তোলা ছিল। ব্ল্যাক শার্ট, ফ্রেঞ্চ কাট দাড়ি আর মুখে ওই ব্যক্তিত্বের ছাপ, এই দেখেই পছন্দ হয়ে গিয়েছিল উর্মিকার। তবে শুধু ব্যক্তিত্ব নয়, এই গম্ভীর চরিত্রের আড়ালে যেন লুকিয়ে আছে একটু গোঁড়ামি আর সংস্কার। বছর 5 পাকাপাকিভাবে কলকাতায় থাকার কারণে একটু মডার্ন হয়েছে মিথিল, কিন্তু এখনও ওর প্রতিটা কথায় থেকে যায় গ্রামের আনপলিশড একটা টান। ওই বিষয় একটু খুঁত করেছিল উর্মিকা, কিন্তু বাবা মা মিথিলের সরকারি চাকরির মোহে অন্য প্রোফাইলগুলো ঘাঁটতেই দিল না। বিয়ের আগে যে কবার দেখা করেছে ওরা, তার প্রত্যেকবারই কি যেন খামতি মনে হয়েছে উর্মিকার। প্রেমের সমুদ্রে ডুব দিতে যে ভরসার হাতটা লাগে, সেই আস্থা কি আছে মিথিলের ছোঁয়ায়? না, নেই।
তাই এখন মিথিলের দুহাতের মধ্যে থেকেও একটা রোমাঞ্চই শুধু খেলে যাচ্ছে ওর শরীরে। কোনো ভালোবাসার জোড়াস্রোত তো বইছে না মনে। উর্মিকা একটা সুন্দর গিফট কিনে রেখেছিল মিথিলের জন্য। খাটের পাশেই রাখা আছে সেটা। মিথিল পুরো চমকে যাবে নিশ্চয়ই। ফুলশয্যার রাতে সাধারণত ডায়মন্ড বা গোল্ড রিংই এক্সপেক্ট করে বর বউ একে অপরের কাছ থেকে, কিন্তু উর্মিকা এক্ষেত্রে আলাদা। ওর জন্য মিথিল অন্যরকম কিছু উপহার বাছুক, এটাই ওর ইচ্ছে। ছাপোষা কোনো কাজ চালিয়ে দেওয়ার মতো জিনিসে ভীষণ শৌখিন উর্মিকার বরাবরই অরুচি। তবে মিথিল যা আনরোম্যান্টিক, কিছুই হয়তো আনেনি ওর জন্য। আশা করাটাই ভুল। মিথিল এবার ফিসফিস করে বলল, দাঁড়াও, আলোটা বন্ধ করে দিই। যা বাবা, এত সুন্দর আলো দিয়ে ডেকোরেট করা চারদিক, দুতির এত পরিশ্রম, সে তো এই দিনটাকে উজ্জ্বল করার জন্যেই। মনে মনে খুব রাগ হলেও মুখ বন্ধ করেই রাখল উর্মিকা। আসলে এসব সূক্ষ্ম অনুভূতি বুঝিয়ে শেখানো যায় না। মিথিল একটু ঠোঁট বেঁকিয়ে হেসে উর্মিকার কপাল থেকে চুলগুলো সরিয়ে দিল। তারপর দেওয়ালের দিকে হাত বাড়িয়ে সুইচ টিপে বন্ধ করে দিল সব আলো। ডান হাত উঠে এসেছে ওর গালে, আর তার সঙ্গে সঙ্গেই যেন 440 ভোল্টের কারেন্ট খেলে গেল উর্মিকার শরীরে। অজানা অস্বস্তিতে ও খামচে ধরল মিথিলের শার্টের কলার। অবাক গলায় মিথিল বলল, কি হলো? তুমি অন্ধকারে ভয় পাও নাকি? উত্তর বেরোল না উর্মিকার মুখ থেকে। নিকষ কালো অন্ধকারে ওর মনের মধ্যে যে ভাঙা করা শুরু হয়েছে, তার হদিশ তো ও নিজেই পাচ্ছে না। মিথিলের ছোঁয়া গায়ে লাগলেই এখন ওর অদ্ভুত একটা ইচ্ছে করছে, যার কথা ভাবলেও পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত শিউরে উঠছে উর্মিকার। ওর ইচ্ছে করছে, না, মিথিলের বুকে মাথা রাখতে নয়, মিথিলের কাঁধে হাত রাখতেও নয়। ওর ইচ্ছে করছে মিথিলের গলাটা নিজের 5 আঙুলে টিপে ধরতে। উত্তর না পেয়ে অধৈর্য হয়ে মিথিল একটু ঝাঁঝালো গলাতেই বলল, কি হলো? উত্তর দিতে পারছো না? বোবা হয়ে গেলে নাকি? উর্মিকা হঠাৎ একটা আনপ্রেডিক্টেবল কাজ করে বসল। 2 হাতে ধাক্কা মেরে মিথিলকে ফেলে দিল মাটিতে। মিথিলের 2 হাতের মধ্যে আলিঙ্গনবদ্ধ অবস্থায় থেকে কি করে এত জোরে ধাক্কা মারতে পারলো উর্মিকা? আর কেনই বা মারল? মাথার ভিতর সব তালগোল পাকিয়ে যাচ্ছে ওর। মনের মধ্যে যেন যুদ্ধে নেমেছে দুটো সত্তা, একটা বাস্তব বুদ্ধিসম্পন্ন আর অন্যটা কোনো যুক্তির ধার ধারে না। অলৌকিক সেই সত্তা আস্তে আস্তে কবজা করে নিচ্ছে উর্মিকাকে। ওর মনে এখন মিথিলের প্রতি শুধুই রাগ আর ঘৃণা। একটু আগেই যে মিথিলকে দেখে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল ওর, সেই মিথিলই যেন এখন ওর শিকার। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল মিথিল। চিৎকার করে বলল, What the hell are you doing? Have you lost it? উর্মিকা নিঃশব্দে বসল মিথিলের পাশে। মাটিতে পড়ে থাকা মানুষটা দেখতে পেল না যে অন্ধকারে উর্মিকার হাতে থাকা এঙ্গেজমেন্ট রিংয়ের ডায়মন্ডের মতোই ঝলসে উঠেছে ওর চোখের দুটি। এক ঝটকায় মিথিলের বুকের ওপর বসে পড়ে ওর গলাটা টিপে ধরল উর্মিকা। একটা জান্ত ভাব ফুটে উঠেছে ওর মুখের মধ্যে। মিথিল এবার সত্যি ভয় পেয়ে গিয়েছে। চিৎকার করতে চেষ্টা করলো, কিন্তু মুখ থেকে বেরোচ্ছে শুধুই গোঙানি। অনেক কষ্টে গলা দিয়ে কয়েকটা ভাঙা শব্দ বের করলো মিথিল। কি করছো? ছাড়ো উর্মিকা। ছাড়ো উর্মিকা। নিজের হাত দিয়ে উর্মিকার হাত দুটো চেপে ধরলো মিথিল, কিন্তু ছাড়াতে পারছে না। তুলতুলে সরু আঙুলগুলো গলার নরম মাংসে চেপে বসেছে দড়ির মতো। এত অমানসিক শক্তি একটা রোগা শোকা মেয়ের কি থাকা সম্ভব? ওহ, দম বন্ধ হয়ে আসছে মিথিলের। প্রতিবাদ করার শক্তিও হারিয়ে গিয়েছে ওর। পাশের ঘরেই তো পিসি রয়েছে, এত আওয়াজে ওর তো ছুটে আসার কথা। ধস্তাধস্তির শব্দ পাক খেয়ে যাচ্ছে 650 স্কোয়ার ফিট ঘরে। প্রাণপণে শক্তি সঞ্চয় করে একবার শেষ ধাক্কা মারল মিথিল। উর্মিকা কিছুটা ডিসব্যালেন্সড হয়ে পড়ে যেতেই উঠে দাঁড়িয়ে আলোর সুইচ টিপে দিল। কাঁচতে কাঁচতে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গলায় অসহ্য ব্যথা।
উর্মিকাকে নিজেই পছন্দ করে বিয়ে করেছিল মিথিল। এই কয়েক মাসে একবারের জন্য ওকে পাগল মনে হয়নি, কিন্তু আজ যেটা হলো সেটা পাগলামি ছাড়া আর কি। এরকম অদ্ভুত ঘটনার পর কি বলবে ভেবে পাচ্ছিল না মিথিল। উর্মিকা বসে আছে মাটিতে নিশ্চল পাথরের মতো। খাটের ওপর গুছিয়ে রাখা লাল গোলাপের পাপড়িগুলো জানলার বাইরে ছুঁড়ে ফেলে দিল মিথিল। বদ্ধ ঘরে আরো সাফোকেশন হচ্ছে। দরজাটা দড়াম করে বন্ধ করে ও বেরিয়ে গেল। কাঠের পুতুলের মতো কতক্ষণ বসে আছে হিসেব ছিল না উর্মিকার। চোখের জলে ভিজে গেছে ওর ওড়নাটা। হঠাৎ সম্বিত ফিরল হাট করে খোলা দরজার দিকে তাকিয়ে। ঘড়িতে 10:30। মিথিলের পিসি কালকের ঘটনা শুনে রাগারাগি করে বেরিয়ে গেছেন সকাল সকাল। মিথিলের আত্মীয় স্বজন তেমন নেই। এই পিসি বিয়ে সব কাজ করেছেন নিয়ম মেনে। ফ্ল্যাটের কয়েকজনকে জোগাড় করে হলুদ বাটা থেকে শুরু করে ভাত কাপড়ের আয়োজন সবই একা হাতে করেছেন। আজ দুপুরে খেয়ে বিকেলের ট্রেনে নৈহাটি ফেরার কথা ছিল ওর, কিন্তু সকালে উঠেই সব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল উর্মিকা। তাও পিসিকে সব ঘটনা ও জানায়নি। প্রাইভেট প্রবলেম নিজেদেরই সলভ করতে হয়। কিন্তু মিথিল শুধু নিজের একটা ফ্ল্যাটই কিনে রেখেছে। প্রাইভেসির অর্থ বোঝার মতো মেন্টালিটি এখনও মিথিল বসুর হয়নি। ভাবনা ঝেড়ে উঠে দাঁড়ালো উর্মিকা। ভালোই হয়েছে মিথিল পিসিকে ফোন করে সব বলেছে, নয়তো এখন তাকেই জবাবদিহি করতে হতো। ফ্ল্যাটের দরজা লক করে সোজা বাথরুমে ঢুকে গেল উর্মিকা। জড়ি আর ভেলভেটের কাজ করা লেহেঙ্গা পরে অস্বস্তি আরও বাড়ছে। প্রায় 10 কেজি ওজনের একটা ড্রেস গায়ে গলিয়ে কি আর ঠিকভাবে চিন্তা করা যায়? ধীরে ধীরে শাওয়ারের তলায় গিয়ে দাঁড়ালো উর্মিকা। বৃষ্টির মতো জলের ধারা পড়ছে ওর শরীর বেয়ে। ধুয়ে যাচ্ছে কালকের মেকআপ। ভেজা গায়ে দাঁড়িয়ে মাথা অনেক ঠান্ডা হলো উর্মিকার। না, ভেঙে পড়লে হবে না। এরকম অদ্ভুত আচরণ ও কেন করলো সেটা জানার জন্য দরকার হলে আজই একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করতে হবে। স্নান সেরে বেরিয়ে একটা কাফতান পরে বিছানায় বসল উর্মিকা। মোবাইলের ডেটা অন করতেই নোটিফিকেশনের বন্যা বয়ে গেল। অসংখ্য কংগ্র্যাচুলেশনস মেসেজ। টাইমলাইনে অজস্র পোস্ট, কত ট্যাগড ফটোয় ওর সাথে সবার ছবি। মা ফোন করেছে সকাল থেকে 3 বার। এখন কথা বলার মতো মানসিক অবস্থা নেই উর্মিকার। মাকে টেক্সট করে দিল যে সে এখন বিজি, পরে কল ব্যাক করছে। এমনি সময় হলে কত আনন্দ হতো এত মানুষের পোস্ট দেখে, কিন্তু এখন এই শুভেচ্ছা বার্তাগুলো পড়ে আরও বিরক্তিকর লাগছে। যে দুজনের মধ্যে সম্পর্কটারই অস্তিত্ব থাকবে কিনা জানা নেই, তাদের ছবি অতীতকে খুঁচিয়ে তুলে কষ্ট দেয় বেশি। মোবাইল ডেটা বন্ধ করে দিয়ে ফোনটা রেখে দিতেই যাচ্ছিল উর্মিকা। হঠাৎ ওর চোখ আটকে গেল হোয়াটসঅ্যাপে আসা 120টা মেসেজের মধ্যে একটা চ্যাটে। আননোন একটা নাম্বার থেকে শুধু একটা ছবি পাঠানো হয়েছে। ছবিটা ক্লিক করতেই সেটা স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। কিন্তু এ কি? দেখেই ভুরু কুঁচকে গেল উর্মিকার। ছবিটা বিয়ের। বর বেশে বসে আছে মিথিল, কিন্তু ঠিক তার পাশে বউয়ের সাজে যে বসে আছে সেটা কে? এই মেয়েটাকে তো চেনে না উর্মিকা। এক ঝটকায় ওর মনে হলো নিশ্চয়ই এটা কোনো প্র্যাঙ্ক। কিন্তু মজা ভেবে উড়িয়ে দিতে চাইলেও এই সান্ত্বনা বেশিক্ষণ প্রশ্রয় পেল না মাথায়। কারণ ছবিটা জুম করে খুঁটিয়ে দেখলেই স্পষ্ট বোঝা যায় এটা কোনো এডিটেড পিকচার নয়। প্রথমত মিথিলের বিয়েতে যে পাঞ্জাবি পরেছিল মিথিল, এটার রং সেটার সাথে মিললেও ডিজাইন সম্পূর্ণই আলাদা। আর তাছাড়া সুপার ইম্পোজ করে কোনো ছবিতে কারোর মুখ বসানো যায়, কিন্তু তার মেক ওভার তো করা যায় না। এই ছবিতে মিথিলের ক্লিন শেভ করা মুখে গাম্ভীর্যের ছাপ একটু কম। বোঝাই যায় এটা কয়েক বছর আগের ছবি। তাহলে কি? আবার একবার ভয়, পায়ের তলার মাটি সরে গেল উর্মিকার। বিয়ের ঠিক 2 দিনের মাথায় এসব কি ঘটছে ওর সাথে? আর ছবিটা কে পাঠালো? কেউ যদি জেনেই থাকে মিথিলের অন্য কোনো সম্পর্কের ব্যাপারে, তাহলে সে বিয়ের আগে কেন পাঠালো না প্রমাণটা? সব ঝট পাকিয়ে যাচ্ছে মাথায়। এমন সময় ডোর বেল বাজল।
আই হলে চোখ রেখে উর্মিকা দেখল বাইরে মিথিল দাঁড়িয়ে। এটা মিথিলেরই ফ্ল্যাট, তাই দরজা না খোলার কোনো প্রশ্নই নেই। বরং ও চাইলে আজকেই সুটকেস গুছিয়ে গোল পার্কে নিজের বাড়িতে ব্যাক করবে উর্মিকা। তারপর ঠান্ডা মাথায় এই রহস্যের তল খোঁজা যাবে। কিন্তু মিথিলের মুখে কোনো উদ্বেগের চিহ্ন নেই আর। বোঝাই যাচ্ছে সারা রাত চিন্তা করে মাথা ঠান্ডা হয়েছে কিছুটা। বিছানায় বসে মিথিল বলল, কাল সন্ধ্যা 7টায় রেডি থাকবে। বোসপুকুরে পবিত্র চেম্বারে যাব। পারলে একটা উবের বুক করে রেখো। অদ্ভুত মানুষ তো মিথিল। বিয়ের আগে যে রূপটা দেখতে পেয়েছিল উর্মিকা, তার অনেকটাই সাজানো ছিল বোধহয়। আস্তে আস্তে স্বরূপ প্রকাশ পাচ্ছে। পবিত্রদেব মিথিলের অনেক ছোটবেলার বন্ধু। কালকের বৌভাতের পার্টিতেই আলাপ হলো উর্মিকার সাথে। উনি কলকাতার নামকরা সাইকিয়াট্রিস্ট। ওর সাজ পোশাকের পরিমিতি বোধ, কথা বলার ধরন মিথিলের চেয়ে অনেক উঁচু দরের। চট করে দেখেই পছন্দ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে তার কাছে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করার আগে একবার জিজ্ঞেসও করল না, উর্মিকার মতামতের কি কোনো দাম নেই? শার্টটা গা থেকে খুলে ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল মিথিল। বলল, কিছু খেতে দাও তো, গা গুলোচ্ছে খিদেতে। রান্নাঘরে কিছুই গোছানো নেই, যদিও থাকলেও বিশেষ কিছু লাভ হতো না। উর্মিকার রান্না করার অভ্যেস একদম নেই। শুধু যেটা সবচেয়ে বেশি ভালোবাসে আর বানাতেও খুব ওস্তাদ, সেটাই চোখে পড়ল প্রথম। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ম্যাগির প্যাকেট কেটে দুটো বাটিতে বসিয়ে দিল উর্মিকা। কিচেন থেকে বেডরুমটা ভালো মতোই দেখা যায়। মিথিল হাত বাড়িয়ে টেবিলের ওপর থেকে গিফট প্যাকটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে। কাল এটা মিথিলকে দেওয়া হয়নি, অনেক আগে থেকে প্ল্যান করে নিজে পছন্দ করে কিনেছিল উর্মিকা। মিথিল র্যাপারটা ছিঁড়ে ফেলল। কাগজের বাক্সের ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা দেখে একটু হাসি ফুটেছে ওর মুখে। যন্ত্রটায় আঙুল ছুঁয়ে টুংটাং সুর বাজাতে শুরু করেছে মিথিল। ঘরে ছড়িয়ে পড়েছে একটা শান্ত করা সুর। গ্যাসটা অফ করে দিয়ে মুগ্ধ চোখে দেখছিল উর্মিকা। মিথিল বেশ ভালো পিয়ানো বাজায়, তবে এই অভিনব যন্ত্রটার সাথে উর্মিকার পরিচয় মিথিলের হাত ধরেই। কালিম্বা একটি ছোট্ট বাদ্যযন্ত্র। সেই সুদূর আফ্রিকা থেকে জনপ্রিয় হয়ে উঠেছিল এই যন্ত্রটি সারা বিশ্বে। মেহগনি কাঠের তৈরি এই থাম পিয়ানো মিথিল শখ করে বাজানো শিখেছিল অনেক দিন আগে। প্রথম আলাপের সময় যারা যারা বেহেকতা হে গানটির সুর বাজিয়ে মিথিল পাঠিয়েছিল উর্মিকাকে। তখন থেকেই উর্মিকার ইচ্ছে আরও সুন্দর আর বড় মাপের একটা কালিম্বা ওকে উপহার দেয়। 17টা রিডে তরঙ্গ তুলে একটা সুন্দর গানের সুর বাজাচ্ছে মিথিল, কিন্তু ওর বাজনাতে যেন মাদকতা নেই, সুরের মাধুর্য নেই। নর্থ আটলান্টিকের গভীরতার চেয়ে যেন কালাহারি মরুভূমির রুক্ষতায় বেশি ফুটে উঠছে ওর ছোঁয়ায়। মিথিল চোখ খুলল। উর্মিকা ম্যাগির বাটি ওর হাতে দিয়ে বলল, নাও আগে খেয়ে নাও, খুব খিদে পেয়েছে তো। থ্যাংক ইউ, এত ভালো গিফট পাবো ভাবিনি। বলে হাসল মিথিল। পিয়ানোটা রেখেই দিতে যাচ্ছিল, হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই চিৎকার করে উঠল, এ কি, এখানে সিম্বলটা চেঞ্জ হয়ে গেল কি করে? ভয় হাত কেঁপে গিয়ে যন্ত্রটা প্রায় ফেলেই দিচ্ছিল মিথিল। লুফে নিল সেটা উর্মিকা। এবার ওর কপালেও ভাঁজ পড়েছে। সত্যি তো, যখন এটা কিনেছিল অনলাইনে, তখন কালিম্বার নিচের দিকে কাঠের ওপর একটা ব্রাউন ডিয়ারের ছবি ছিল। ভেতর থেকে কোম্পানির নামটা দেখা যাচ্ছিল, স্পষ্ট মনে আছে উর্মিকার। কিন্তু এখন ওদের দুজনকে অবাক করে দিয়ে হরিণের মাথার ছবি বদলে গিয়েছে একটা দাবার ঘুঁটিতে। ব্যাপারটা চমকে যাবার মতোই, কিন্তু মিথিলের মুখ থেকে বোঝা যায় ও শুধু অবাকই হয়নি, ভয় কুঁকড়ে গেছে। এই একটা চিহ্ন কি এমন মনে করিয়ে দিল ওকে?
গায়ের সোয়েটারকে হার মানাচ্ছে শীত। কলকাতা ছেড়ে বেরিয়ে একটু গ্রামের দিকে এলেই ঠান্ডাটা হুট করে বেড়ে যায়। রিক্সাওয়ালাকে উর্মিকা বলল, বলছি দাদা, শীতলা মন্দিরের পাশে বসুদের বাড়িটা চেনেন? সে কেন চিনবো না? সে এখানে কি কম দিন গাড়ি চালাচ্ছি? আদি ওই ওনাদের বাড়িতেই নামবেন নাকি অন্য কাউকে খুঁজ দিয়েছেন? না না, খুঁজতে ঠিক না, আমি ওদের আত্মীয়, তাই দেখা করতে এসেছি। আসলে মিথিলের বিয়ের পর তো এদিক গিয়ে বলতে গিয়েও ঢোক গিলে নিল উর্মিকা। রিক্সাওয়ালার পেট থেকে কথা বার করতে গিয়ে নিজেই না আবার ফেঁসে যায়। এমনিতেই মিথিলকে না জানিয়ে হুট করে চলে এসেছে ইনভেস্টিগেট করতে। লক্ষ্মীকান্তপুর তো বেহালা থেকে বেশি দূর না, মাঝেরহাট থেকে ট্রেনে বালিগঞ্জ, সেখান থেকে সোজা লক্ষ্মীকান্তপুর স্টেশন। মিথিলের মা ওকে দেখে কিভাবে রিয়্যাক্ট করবেন কে জানে। বৌভাতের পরের দিনই একা একা বৌমা চলে এলো দেশের বাড়িতে, ব্যাপারটা সত্যিই সন্দেহজনক। রিক্সাওয়ালার গলায় অবিশ্বাসের সুর। বিয়ে সে তো কবে কার কথা, তা সেই থেকে আর এদিকে আসেন না? কথাটা তড়াক করে শক দিল উর্মিকার মাথায়। অনেকদিন আগের কথা মানে? এ তো প্রশ্ন না করেই উত্তর পেয়ে গেল উর্মিকা, তাও মিথিলের বাড়ি পৌঁছনোর আগেই। মিথিলের মায়ের একবারও বিয়ে বাড়িতে পা না রাখা, ওদের দুজনকে লক্ষ্মীকান্তপুরে আসতে না বলা, সব হিসেব মিলে যাচ্ছে এবার। হোয়াটসঅ্যাপের ওই ছবিটা তার মানে কোনো প্র্যাঙ্ক নয়, উর্মিকার সুস্থ জীবনে নেমে আসা একটা উটকো ঝামেলা। রিক্সা থেকে নেমে 30 টাকা ভাড়া বুঝিয়ে দিয়ে বাড়িতে ঢুকল উর্মিকা। মিথিলের মায়ের কোঁচকানো ভুরু একবারের জন্য সোজা হচ্ছে না। মুখে বেশ আদর করে বসতে বললেও ও আশায় তিনি যে বেশ অসন্তুষ্ট হয়েছেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে। ডাইনিং রুমে একটা পুরনো সোফায় বসতে দিয়ে ভদ্রমহিলা বললেন, এই রোদে আবার আসতে গেলে কেন? এদিকে ট্রেনে যা ভিড়, মিথিলকে বললেই তো গাড়ি করে দিয়ে যেত। উত্তরটা রেডি করেই এনেছিল উর্মিকা। আসলে আমার বালিগঞ্জে একটা কাজ ছিল, দেখলাম লক্ষ্মীকান্তপুরে ট্রেন দিয়েছে, ভাবলাম উঠেই পড়ি। আপনার সঙ্গে তো আলাপই হয়নি ভালো করে। বাহ, খুব ভালো করেছো। তুমি বসো, আমি পুজো দিয়ে আসি। উর্মিকার হাতে একটা শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে উনি তরবর করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। দু চুমুকে গ্লাসটা শেষ করে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলো উর্মিকা। পুরনো দিনের বাড়ি, লাল রং করা উঁচু উঁচু সিঁড়ি, দোতলায় উঠে পাশাপাশি দুটো ঘর। লম্বা বারান্দার একধারে ঘাপটি মেরে বসে ঘরের মধ্যে একবার চোখ বুলিয়ে নিল উর্মিকা। না, তার মানে ঠাকুর ঘরটা 3 তলায়। অতএব এখন দোতলার ঘরে তল্লাশি চালানো যাবে। একটু রিস্ক অবশ্য থেকেই যায়। আসলে ওনার পুজো দিতে ঠিক কত সময় লাগবে তা তো জানে না উর্মিকা, কিন্তু এটুকু ঝুঁকি তো নিতেই হবে। ওর মন বলছে এই দুটো ঘর ভালো করে খুঁজলেই সন্দেহজনক কিছু পাওয়া যাবে। প্রথম ঘরে কিছুই পাওয়া গেল না। ছিমছাম ঘরে খোঁজার জায়গারই খুব অভাব। ড্রেসিং টেবিলে কিছু প্রয়োজনীয় জিনিস, আলনায় ঘরে পরা শাড়ি, ব্লাউজ, পুরনো আমলের উঁচু খাট আর ধুলো পড়া একটা বইয়ের তাক। এখনো উপর থেকে শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে, তার মানে হাতে আরও কিছুটা সময় আছে। চট করে পাশের ঘরে ঢুকতেই ভ্যাপসা গন্ধ এলো উর্মিকার নাকে। অনেকদিন বোধহয় ঘরটা খোলা হয় না। এটাই মিথিলের ঘর। দেওয়ালে ওর স্কুল লাইফের ছবি আর ঘরের এক কোণায় বহুদিনের অব্যবহৃত একটা হারমোনিয়াম। মেঝেতে ধুলোর পরত নেই, অর্থাৎ ধোঁয়া মোছা হয় ঘরটা কয়েকদিন ছাড়া ছাড়া। কিন্তু বাইরের হাওয়া বাতাস খুব একটা খেলে না এই ছোট্ট ঘরে। উত্তেজনায় বুক ওঠানামা করছে উর্মিকার। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না, অথচ সত্যি যদি বিয়ে হয়ে থাকে তার রেজিস্ট্রি সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট বা অন্তত একটা ফটো অ্যালবাম তো থাকবেই ঘরে। এখন দেখা বাকি শুধু আলমারিটা, কিন্তু আগেকার জং ধরা আলমারি খুললেই ক্যাচ করে আওয়াজ হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবু যা থাকে কপালে, আলগাভাবে একটা পাল্লা খুলে ফেলল উর্মিকা। শব্দ একদম হলো না তা নয়, তবে সেই সামান্য আওয়াজ এতগুলো সিঁড়ি বেয়ে তেতলায় পৌঁছতে পারবে বলে মনে হয় না। আলমারির ভিতরও প্রায় ফাঁকা, 2-4টে পুরনো শার্ট আর ঘরে পরার কিছু জামা কাপড় পড়ে আছে সেখানে। জামা কাপড়ের তলাতেই চাবি ছিল। লকার খুলতে এবার একটু আশার আলো দেখতে পেল উর্মিকা। একটা গয়নার বাক্সে খুব সরু একটা চেন আর ট্র্যাডিশনাল ডিজাইনের দুটো বালা।
কানের একজোড়া ঝুমকোও আছে। যদিও এগুলো দিয়ে কিছুই প্রমাণ হয় না, গয়নাগুলো মিথিলের মায়েরও হতে পারে। তবু একটা ছবি তুলে রাখলো উর্মিকা, যদি কখনো কাজে লাগে। লকারের ভেতরে একটা ফাইলও রয়েছে, উল্টো পাল্টা সব কাগজপত্রে ভর্তি। বাড়ির ট্যাক্সের রসিদ, মিথিলের অফিসিয়াল দুটো কাগজ, মাধ্যমিকের অ্যাডমিট, আর একটা দুমড়ে মুচড়ে যাওয়া কাগজে চোখ থমকে গেল উর্মিকার। ড্রিম ইন্ডিয়া চেস একাডেমির জোনাল টুর্নামেন্টের সার্টিফিকেট। উইনারের জায়গায় জলজল করছে একটা নাম, কেয়া সামন্ত। টাইটেলও তো মিথিলের সঙ্গে মিলছে না। এটা তার মানে মিথিলের আগের স্ত্রীরই হবে, কেয়া সামন্ত। যাক, নামটা পেয়ে অন্তত খুঁজতে সুবিধা হবে। দরজা বন্ধ করে ঘরের বাইরে বেরিয়ে নিশ্চিন্ত হলো উর্মিকা। ওর শাশুড়ি এখনও 3 তলায়, কিন্তু ফিসফিস করে কারোর সঙ্গে কথা বলছেন উনি। ভগবানের সঙ্গে এত গোপন আলোচনা কেউ করে বলে তো জানা নেই। ফোনের ওপারে যে মিথিলই আছে সে ব্যাপারে সন্দেহ নেই। সার্টিফিকেটটা ব্যাগে ঢুকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল উর্মিকা। মিথিলের মা ডাল, তরকারি, মাছের ঝোল গুছিয়ে খেতে দিয়েছিলেন, কিন্তু যে মানুষগুলোই আস্তে আস্তে তেতো হয়ে যাচ্ছে উর্মিকার কাছে, তাদের তৈরি খাবারের স্বাদও বোধহয় কমই লাগে। 2 হাতা ভাত খেয়ে উঠে পড়ছিল উর্মিকা, এমন সময় ফোনটা এলো। মিথিলের ফোন। রিসিভ করতেই ও প্রান্ত থেকে চিৎকার শোনা গেল, তুমি একা একা লক্ষ্মীকান্তপুর চলে গেছো যে? আমার পারমিশন নেওয়ার দরকার মনে হয়নি একবারও? পারমিশন? শব্দটা শুনে মাথায় আগুন জ্বলে উঠল উর্মিকার। বাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে আসাটা উচিত হয়নি হয়তো, কিন্তু এইভাবে মিসবিহেভ করার অধিকার কে দিল মিথিলকে? ভাতের থালায় বসে ঝগড়া করতে ইচ্ছে হলো না উর্মিকার। ঠান্ডা গলায় সে বলল, একটা অফিসিয়াল কাজে বেরোতে হয়েছিল আমায়। কাল তো এমনিও আমার ছুটি শেষ। একদিন আগে জয়েন করলে কি প্রবলেম হচ্ছে তোমার? ভালোই হয়েছে তুমি অফিসে গিয়েছিলে আজ। ফেরার পথে আরো একবার ঘুরে এসো সেখানে, ঠিক আছে? তোমার বসকে জানিয়ে দিও আজই তোমার লাস্ট দিন অফিসে, কেমন? মানে তুমি রিজাইন করছো। বিয়ের পর তুমি আর চাকরি করবে না, আমি করতে দেব না। সহজভাবে কথাগুলো বলে দিল মিথিল। উর্মিকার গলায় একটু আগে খাওয়া ভাতের দলা তাল পাকিয়ে উঠতে চাইল। বিয়ের আগে মিথিল খুব ইন্টারেস্ট দেখিয়েছিল উর্মিকার চাকরি নিয়ে। স্যাব বেসিস কনসালটেন্টরা কিভাবে সবকিছু হ্যান্ডেল করে জানতে সে যথেষ্ট আগ্রহীও ছিল। এই আধুনিক সময় দাঁড়িয়ে বিয়ের পর চাকরি করতে পারবে কিনা জিজ্ঞেস করার কথা মাথাতেও আসেনি উর্মিকার। বেশি ঘাবড়ে গেলে মানুষ গুছিয়ে কথা বলার ক্ষমতা হারায়। উর্মিকা কি বলবে ভেবে না পেয়ে ফোনটা কেটে দিল। ওদিকে মিথিলের মায়ের মুখে এক চিলতে বাঁকা হাসি। বললেন, হাতে তো ভাত শুকিয়ে গেল, যাও হাত মুখ ধুয়ে এসো। উর্মিকা নেমে গেল উঠোনে। মাথার শিরাগুলো দপদপ করছে ওর। উঠোনে যে কলটা আছে তাতে জল নেই, টাইম কল হয়তো। বিরক্ত হয়ে উঠোন পেরিয়ে পুকুরে গেল উর্মিকা। শ্যাওলা জমে সবুজ মাঠের মতো ছেয়ে গেছে পুকুরে। খুব একটা ব্যবহার হয় বলে মনে হলো না। ঘাটের নিচে সিঁড়িতে নেমে হাত দিয়ে শ্যাওলা সরিয়ে ভালো করে ধুয়ে নিল উর্মিকা। এই জলে মুখ ধোয়া যাবে না, হাতটা কোনো মতে পরিষ্কার হবে। উঠে পড়ার চেষ্টা করতেই প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে সামলে নিল উর্মিকা। জলের ভেতর থেকে কেউ একটা টানছে ওর হাত ধরে। সোঁদা পুকুর, ভেতরে ডুব দিয়ে কেউ ঘাপটি মেরে থাকবে এই সম্ভাবনা তো নেই। অন্য হাত দিয়ে জল সরিয়ে দেখার চেষ্টা করলো উর্মিকা, কিচ্ছু নেই। ওর নিজের হাতটাই একটা অদৃশ্য টানে আটকে গেছে জলের নিচে। পুরো শরীরে শক্তি দিয়ে টেনে উপরে তুলতে চাইলেও আরো শক্ত করে হাতটা চেপে ধরছে উর্মিকার কবজি। হ্যাঁ, হাতই বটে। চোখের দৃষ্টি যেখানে পৌঁছায় না সেখানে স্পর্শই একমাত্র ভরসা। সেই অনুভূতি দিয়েই উর্মিকা বুঝলো ওকে টেনে ধরেছে একটা মোলায়েম হাত, আর সেই টানে পুকুরের ওপর ঝুঁকে পড়ছে উর্মিকার শরীর। ঘাটের সিঁড়ি আঁকড়ে ধরলো উর্মিকা। শ্যাওলার ওপর দিয়ে পিছলে যাচ্ছে হাত, কিন্তু হাত ছেড়ে গেলে তো পানা পুকুরে তলিয়ে যাবে ও। শহরে বেড়ে ওঠা উর্মিকা কোনোদিন পুকুরে তো নামেইনি। সুইমিং পুলেও জীবনে মাত্র 2-1 বার। সাঁতার না জানা মানুষ জলে পড়ে গেলে কোনো দিন আর উঠতে পারে না। অস্ফুটে আর্তনাদ বেরিয়ে এলো ওর মুখ থেকে। কি হলো উর্মিকা? মিথিলের মা ছুটে এসেছেন চিৎকার শুনে। এক ঝটকায় পিছনে ফিরে তাকালো উর্মিকা, আর সাথে সাথেই জলের অতলে থাকা হাত হঠাৎ আলগা হয়ে এলো।
উর্মিকা অনুভব করলো অদৃশ্য সেই শক্তি ছেড়ে দিয়েছে ওর হাত। ঘাটের মেঝেতে শুয়ে পড়ে হাঁপাচ্ছে ও। এই দুদিনে যা ভয় পেয়েছে সারা জীবনেও এমন অভিজ্ঞতা ওর হয়নি। খুব তাড়াতাড়ি এই রহস্যের সমাধান ওকে করতেই হবে। মাথাটা এমনিতেই গরম হয়েছিল মিথিলের। টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হতে মেজাজটা আরও বিগড়ে গেল। হঠাৎ মাথায় কি ভূত চাপলো উর্মিকার কে জানে। হানিমুনে গোয়ার টিকিট কাটা ছিল আগে থেকে, সেটা ক্যান্সেল করে দিল শেষ মুহূর্তে। বিয়ের আগে গোয়া নিয়ে কত উৎসাহী ছিল, এখন সেটা বোরিং আইডিয়া মনে হচ্ছে ওর। ইউনিক কিছু করতে নাকি একটাই জায়গায় যাওয়া যায়, লক্ষ্মীকান্তপুরে ওদের গ্রামের বাড়ি। প্রস্তাবটা শুনে প্রথমেই নাকচ করে দিয়েছিল মিথিল। আর যাই হোক, এটা কখনো সম্ভব না। এমনিতেই পাড়ার লোকেদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, কারণ মিথিলের হাজার বারণ সত্ত্বেও উর্মিকার বেস্ট ফ্রেন্ড দ্যুতি তাদের কয়েকটা বিয়ের ছবি নিয়ে পোস্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিথিল পাড়ার কাউকে অ্যাকাউন্টে না রাখলে কি হবে, মিউচুয়াল লিস্টে কিছু পুরনো বন্ধু বান্ধব তো আছেই, আর এসব খবর আগুনের থেকেও দ্রুত ছড়ায়। তার উপর হুট করে উর্মিকা আগের দিন এ বাড়ি চলে আসায় কানাঘুষো আরও বেড়েছে। যে কারণে ছেলের বিয়েতে মিথিলের মা একবারও গেলেন না, সেই ব্যাপারটাই চাউর হয়ে গেল এই জেদি মেয়েটার জন্য। মেয়েদের এত তেজ মিথিল সহ্য করতে পারে না। খুব তাড়াতাড়ি এর টানা ছাঁটা দরকার। গ্রামের বাড়িতে আসতেছে একদিকে ভালোই করেছে উর্মিকা। এখানে মায়ের জিম্মায় ওকে রেখে একা ঠাকুর পুকুর ফিরে যাবে মিথিল। গ্রামে থাকার শখ মিটে যাবে সারা জীবনের মতো। সকাল হতে না হতেই মা পালিয়েছেন। ফ্রিজে রাত পর্যন্ত সব রান্না করে গুছিয়ে রেখে গেলেন। অনেকদিন নাকি মাসির বাড়ি ঘোরা হয় না। আসলে উর্মিকার অস্বাভাবিক আচরণ দেখেই হয়তো ওর সাথে বেশি মিশতে মায়ের ভয় করছে। চটাস করে নিজের গালে একটা চড় মারল মিথিল। কি মশা চারদিকে! কয়েল জ্বালিয়েও স্বস্তিতে বসা যাচ্ছে না। এদিকে উর্মিকা সেই যে একতলার ঘরে ঢুকেছে, আর কোনো তাড়া নেই মিথিলকে ভেতরে ডাকার। ঘরটাকে ও নিজেকে নতুনভাবে সাজিয়ে আজকের রাতটা সেলিব্রেট করতে চায় ও। আর এই আবদার তো মিথিলকে মেটাতেই হতো। বিয়ের পর থেকে একদিনও উর্মিকাকে কাছে পায়নি মিথিল। উসখুস করছিল ওর বুকটা। মাঝে কয়েকদিন উর্মিকা বাড়িতেই থাকেনি। দিরাগমনে সেই যে একবার নিজের বাড়ি গেল, ফিরল এসে সোজা লক্ষ্মীকান্তপুরের বাড়িতে। কোনো মেসেজ নেই, ফোন করলে ধরতো না। অদ্ভুত। মিথিল এবার দরজায় টোকা মারবেই কিনা ভাবছে, এমন সময় ভেতর থেকে ডাক এলো, ঘর সাজানো হয়ে গেছে, চলে এসো। দরজায় ছিটকিনি লাগানো ছিল না। আলগা চাপ দিতেই খুলে গেল দুটো পাল্লা। একটু খটকা লাগলো মিথিলের কানে। উর্মিকার গলা তো এত মিষ্টি নয়, গলার টেক্সচারটা অন্যরকম শোনালো। কে জানে, হয়তো রোম্যান্টিক মুডে আছে বলে একটু নরম হয়েছে সুর। ঘরের চারপাশে প্রচুর মোমবাতি, স্নিগ্ধ আলোয় ঝলমল করছে চারদিক। তবে লোডশেডিংয়ে যেমন ফার্নিচারের ছায়া দেওয়ালে পড়ে সাদা কালোর একটা জগৎ তৈরি করে, তেমনই আঁকিবুকি তৈরি হয়েছে দেওয়ালে। উর্মিকা আয়নার সামনে বসে রয়েছে মিথিলের দিকে পিছন ঘুরে। ড্রেসিং টেবিলে কোনো মোমবাতি নেই, তাই ওর মুখে তেমন আলো পড়েনি। খুব আবছাভাবে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে আয়নায়। ওর চুলগুলো ছাপিয়ে পড়েছে গোটা পেট জুড়ে। কিন্তু উর্মিকার চুল একদমই স্ট্রেট, এত কুঁকড়ে গিয়েছে কেন? জলের ঢেউয়ের মতো ভাঁজ খেয়ে চুল নেমেছে কোমর পর্যন্ত। ওর গায়ে একটা লাল শাড়ি। লাল রং এমনিতে মিথিলের খুব প্রিয়, কিন্তু শাড়িটার দিকে তাকিয়ে এবার ভয়ে শুকিয়ে গেল ওর মুখ। এই শাড়ি তো ওর খুব চেনা। লাল হ্যান্ডলুম শাড়ি, সরু হলুদ পাড়ের ওপর ছোট ছোট কাজ করা। ও তো নিজে এই শাড়িটা কিনে এনেছিল নিউ মার্কেট থেকে। কেয়ার জন্য
শুধু শাড়ি নয়, ব্লাউজ, চুলের ধরন, হাতের শাঁখা পলা সবই তো কেয়ার। কিন্তু কিন্তু কেয়া কি করে? কেউ যেন মাথার মধ্যে হাতুড়ির বাড়ি মারতে শুরু করেছে মিথিলের। মোমবাতির শিখার মতোই কাঁপা কাঁপা গলায় মিথিল ডাকলো, হ্যাঁ উর্মিকা। উর্মিকা মুখ ফেরালো ওর দিকে। না, উর্মিকাই, কেয়া নয়। একটা পাথর যেন নেমে গেল মিথিলের বুক থেকে। উর্মিকা বলল, কি হলো, বসো, ঘর সাজানো পছন্দ হয়েছে? আবার একটা ধাক্কা লাগলো মিথিলের মাথায়। সামনে বসে থাকা মেয়েটির চেহারা উর্মিকার মতো হলেও গলা ওর নয়। এত শান্ত নম্র কণ্ঠস্বর কেয়ার ছিল, উর্মিকার কথার ধার অনেক বেশি। এসব কি হচ্ছে মিথিলের সাথে? উর্মিকা কি তাহলে কেয়ার ব্যাপারে সব জেনে গেছে? অস্বাভাবিক কিছু না। ওদের বৌভাতে 20-25 জন অন্তত এসেছিল মিথিলের পক্ষ থেকে। কানাঘুষোও কিছু শুনতেই পারে, কিন্তু এই শাড়ি, গয়না এগুলো তো পাওয়ার কথা নয়। কেয়ার গরিব মামা বিয়ে দেওয়ার সময় এই 2-3টে গয়না ছাড়া আর কিছুই দিতে পারেননি। আর এই শাড়ি তো কেয়া যেদিন মারা যায় সেদিন ওর মৃতদেহে জড়িয়েছিল। ইলেকট্রিক চুল্লিতে ঢোকানোর সময় আগুনের গনগনে আঁচ যখন গিলে ফেলছিল কেয়ার 5 ফুটের শরীরটা, তখন আগুনের সাথে মিশে গিয়েছিল লাল শাড়ির টকটকে রং। স্পষ্ট মনে আছে মিথিলের। উর্মিকা তার মানে জেনে শুনেই এসব করছে। এই নাটক বন্ধ করার জন্য এবার মিথিলকে কড়া হতে হবে। শক্ত গলায় ও বলল, এইসব করে তুমি আমার ভয় দেখাতে পারবে না উর্মি। যদি কিছু জানার থাকে খোলাখুলি জিজ্ঞেস করো। জানার তো কিছু নেই, তুমি ঠিকই বলেছিলে। আমি আর চাকরি করব না, কিন্তু একটা শর্ত আছে। আজ রাতে আমি যা বলবো তোমায় তাই করতে হবে। অন্যদিন হলে হয়তো এক ধমকে উর্মিকাকে থামিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেত মিথিল, কিন্তু মোমবাতির ছায়া ছায়া আলো ঘেরা ঘরে একা উর্মিকার সামনে বসে বেশি সাহস জড়ো হলো না মনে। উর্মিকা আর ওর উত্তরের অপেক্ষা করল না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আজ সারা রাত তুমি আর আমি দাবা খেলবো, কেমন? বিদ্যুতের তারে হাত লাগলেও বোধহয় এত শিহরণ হতো না মিথিলের সর্বাঙ্গে। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না, তবু অনেক চেষ্টায় মিথিল বলল, বলছি অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো, কাল না হয়। মিথিলের ঠোঁটে একটা আঙুল ছুঁয়ে চুপ করিয়ে দিল উর্মিকা। কোনো কথা নয়, শুধু খেলা। এসো এসো। খাটের পিছন থেকে একটা চেস বোর্ড আর একটা কৌটোয় কতগুলো ঘটি বার করে আনলো উর্মিকা। সাজিয়ে দিয়েছে ঘটিগুলো সাদা কালো ঘরের উপর। একটা মোমবাতি তুলে এনে মুখের সামনে ধরেছে ও। আগুনের তাপে উজ্জ্বল হয়ে উঠেছে মুখ। মিথিলের অসহ্য লাগছিল। কেন চুপচাপ বসে এই মেয়েটার কথা মতো কাজ করে যাচ্ছে ও? কিন্তু কাজল পরা দুটো চোখ যেন নির্দেশ দিচ্ছে নিঃশব্দে, আর সেই চাউনিকে উপেক্ষা করে উঠে যাওয়া এই মুহূর্তে মিথিলের পক্ষে সম্ভব নয়। সাদা ঘুঁটি মিথিলের দিকে, তাই ওকেই প্রথম চাল দিতে হলো। খুব একটা ভালো দাবা খেলতে পারে না মিথিল, ছোটবেলায় একজন স্কুল ফ্রেন্ডের থেকে শিখেছিল। তাছাড়া এতদিনের অনভ্যাসে ভালো করে সব নিয়মও মনে নেই। উর্মিকা খেলছে মন দিয়ে। মিথিলের রানীকে আগেই সরিয়ে দিয়েছিল বোর্ড থেকে। এবার একটা ঘোড়া F7-এ চলে এলো সোজা মিথিলের সৈন্যর পাশে। বসে বসে এভাবে হাঁটতে পারবে না মিথিল। উঠে দাঁড়িয়ে বলল, তুমি তো প্রায় জিতেই গেছো, আমার আর খেলতে ভালো লাগছে না। পিছন ফিরে দরজার দিকে এগোতে যাচ্ছিল মিথিল। ওর হাত চেপে ধরল উর্মিকা। ভেজা হাতের স্পর্শে গা শিরশির করে উঠল মিথিলের। এতক্ষণ ঘরের ভেতর বসে থেকেও এত ভিজল কি করে উর্মিকার হাত? চমকে পিছন ফিরল মিথিল। অবাক হয়ে দেখল উর্মিকার সারা শরীর ভেজা, টপ টপ করে জল কপাল বেয়ে পড়ছে। ভিজে শাড়ি লেপটে গিয়েছে দেহের ভাঁজের সঙ্গে। কোঁকড়ানো চুলগুলো হিল হিলে সাপের মতো কাঁধের পাশ দিয়ে নেমেছে। শীতের রাতে এই দৃশ্য ভেতর পর্যন্ত কাঁপুনি ধরাচ্ছে মিথিলের। উর্মিকার চোখের পাতা ভেজা, তবে বোঝা যাচ্ছে ওর গালে চুঁইয়ে পড়া জলের সাথে মিশে যাচ্ছে চোখের জল।
ছলছল করছে ওর বড় বড় দুটো চোখ। ভেজা গলায় উর্মিকা বলল, জলের তলায় জলের তলায় খুব কষ্ট মিথিল। এই ঠান্ডায় হাত পা অবশ হয়ে যায়। আমাকে 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 জল থেকে তুলে নাও মিথিল, আমাকে জল থেকে তুলে নাও। পিছতে পিছতে দেওয়ালে পিঠ ঠেকে গেল মিথিলের। যতই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু ওর মাথার প্রত্যেকটা কোষ তো ওকে জানান দিচ্ছে যে সামনে দাঁড়ানো মেয়েটা উর্মিকা নয়, মেয়েটা কেয়া। উর্মি, আমরা কাল এটা নিয়ে ডিসকাস করব। প্লিজ পাগলামি বন্ধ করো। পাগলামি নয় মিথিল, পাগলামি নয়। আমি আমি সত্যি বলছি, জলের নিচে যে শ্বাস নেওয়া যায় না, দম বন্ধ হয়ে আসে। তুমি বোঝো না, তুমি বোঝো না আমার কষ্টটা, তুমি বোঝো না। বিশ্বাস করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি কেয়া। পৃথিবী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তো তুমি নিজেই নিয়েছিলে, বলো। কিন্তু সেদিন তো তোমার ঘরের জানলায় দাঁড়িয়ে তুমি সব দেখেছিলে, আটকাওনি আমায়। আজ তাই আমি তোমায় নিয়ে যাব আমার সঙ্গে। তুমি আমার সাথে যাই করে থাকো, আমি তো তোমায় ভালোবেসেছিলাম। জলের তলায় দুজন একসাথে থাকবো। মিথিলের রক্তচাপ বেড়ে গিয়েছে বহুগুণ। নিজের হৃদস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে সে এখন। শেষের যে কথাগুলো বলল উর্মিকা, সেগুলো তো কারোর জানার কথা নয়, এমনকি কেয়ারও নয়। ও যেদিন সুইসাইড করে সেদিন সত্যি দোতলা থেকে মিথিল সব দেখেছিল। ইচ্ছে করে ওকে বাধা দেয়নি। ডিভোর্সের ঝামেলায় না গিয়ে এত শান্তিতে মুক্তি সচরাচর আসে না। তাছাড়া মরার সিদ্ধান্ত কেয়া নিজে নিয়েছে, মিথিলের কি দায় তাতে? উত্তেজনায় রাতে না ঘুমিয়ে সারা রাত পায়চারি করে সকাল হতেই জেলে ডেকে জাল ফেলিয়েছিল মিথিল। কেয়ার মৃত শরীরটা উঠে এসেছিল মরা মাছের মতো। কিন্তু এত কিছু উর্মিকা জানবে কি করে? একমাত্র জানতে পারে কেয়া। যদি সে মৃত্যুর পর আবার... ভেবেই মাথা ঘুরছে মিথিলের। এই মুহূর্তে এই ঘর ছেড়ে বেরোতে হবে। একটু আলো আর হাওয়া না পেলে ওর বেঁচে থাকাই অসম্ভব। দরজার ছিটকিনি খুলে তড়িঘড়ি করে বেরোতে গেল মিথিল। টালমাটাল অবস্থায় ওর পায়ে লেগে নড়ে গেল খাট, আর সেই ধাক্কায় দাবার বোর্ডের ঘুঁটিগুলো এলোমেলো হয়ে সাদা রাজা পড়ে গেল ছকের বাইরে। উর্মিকার মুখে একটা অপার্থিব হাসি খেলে গেল। হাসতে হাসতে সে ফিস ফিসিয়ে বলল, হাসির আওয়াজে তালগোল পাকিয়ে যাচ্ছে মিথিলের কানে। উর্মিকার তীক্ষ্ণ গলা নয় এটা, কেয়ার গলার মিষ্টতাও তো এর মধ্যে নেই। এই বিশ্রী দম ফাটা হাসির মধ্যে আছে প্রতিশোধের আগুন, জয়ের আনন্দ। আর থাকতে পারলো না মিথিল। ছিটকিনি খুলে কোনো মতে বেরিয়ে এলো বাইরে। হুড়মুড়িয়ে বারান্দায় এসে সুইচ বোর্ড হাতড়ে সব কটা সুইচ অন করে দিল, কিন্তু একটাও আলো জ্বলল না। কারেন্ট চলে গিয়েছে এই সময়। পড়ি কি মরি করে দৌড়লো মিথিল। আজ অমাবস্যা নয়, কিন্তু কালো মেঘে প্রায় ঢাকা পড়ে গিয়েছে চাঁদ। হালকা জ্যোৎস্নায় যতটুকু রাস্তা দেখা যাচ্ছে তা দৌড়ানোর জন্য যথেষ্ট নয়। তবুও অন্ধকারে হোঁচট খেতে খেতে যাচ্ছে মিথিল। মাঝে মাঝে ওর কৌতূহল ওকে বাধ্য করছে পিছনে ফিরে তাকাতে। উর্মিকা আসছে, ওর পিছন পিছনই আসছে, কিন্তু ওর হাঁটায় সেই গতি নেই, চেহারায় কোনো ব্যস্ততাও নেই। ধীর পায়ে হাসি মুখে এগিয়ে আসছে উর্মিকা, যেন ও জানে সে যে করেই হোক মিথিলের নাগাল ও পাবেই, কিংবা ওর চৌহদ্দি থেকে পালানোর ক্ষমতা মিথিল বসুর নেই। ছুটতে ছুটতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিল মিথিল। সম্বিত ফিরল পায়ে ভেজা ভাবের ছোঁয়া পেয়ে। অন্ধকারে চোখ বড় করে দেখল ও ঘাটে এসে পড়েছে। চাঁদের আলো পড়ে চিকচিক করছে পুকুরের খুব অল্প একটু জায়গা। কিন্তু এটা কিভাবে সম্ভব? ও যখন পালাতে শুরু করেছিল তখন সোজা বাড়ির গেটের দিকে মুখ করেছিল মিথিল। পুকুর ঘাট তো পুরোই উল্টো দিকে। গোলক ধাঁধার মতো ভুল জায়গায় এসে পড়েছে সে। এদিকে উর্মিকা অনেকটা এগিয়ে এসেছে। এখন ওদের দুজনের মধ্যে মাত্র কয়েক হাতের ব্যবধান।
মিথিল অসহায়ের মতো বসে পড়ল মাটিতে। পালানোর মতো শক্তি ওর আর অবশিষ্ট নেই। এত ভয় আর উত্তেজনায় হৃৎপিণ্ড ফেটে বেরিয়ে আসার জোগাড়। উর্মিকা এসে বসলো মিথিলের পাশে, বলল, এবার তোমার জলের তলায় যাওয়ার পালা মিথিল। জলের তলায় যাওয়ার পালা। না না! কান ফাটা চিৎকার করে উঠল মিথিল। উর্মিকা চুপ করে বসে থাকলো পাশে। ওকে ধাক্কা দেওয়ার বা আগের দিনের মতো গলা টিপে খুন করার কোনো চেষ্টা সে করছে না। নিঃশব্দে বসে সে যেন অপেক্ষা করছে মিথিলের শেষ হওয়ার। এতক্ষণ উর্মিকার দিকেই ভয়ার্ত চোখে তাকিয়েছিল মিথিল। এবার পিছন থেকে জলে ঢেউ খেলার শব্দ শুনে পিছনে ঘুরে তাকালো সে। পুকুরের মাঝখান থেকে বুদবুদ তুলে উঠে আসছে দুটো হাত, ফর্সা গোল গোল কতগুলো আঙুল, তার একটায় পলা বসানো রূপোর আংটি। মিথিলের দিকে কিলবিল করে এগিয়ে আসছে সেই দুটো হাত। আবার চিৎকার করতে গেল মিথিল, কিন্তু শুকিয়ে যাওয়া গলা থেকে অস্ফুট আর্তনাদ ছাড়া কিচ্ছু বেরোলো না। একদিকে উর্মিকা, অন্যদিকে কেয়া। হ্যাঁ হ্যাঁ, কেয়া, ওই আংটি পরা হাত কেয়ারই। চিনতে কোনো ভুল হয়নি মিথিলের। আজও মৃত্যুর এত বছর পরেও কেয়া ভয় পায় মিথিলকে, তাই জল থেকে সশরীরে উঠে এসে ওর প্রাণটা কেড়ে নিতে বাধ্য তার। হয়তো প্রতিশোধ আর ক্ষোভের মাঝে এখনো একটু ভালোবাসা লেগে আছে ওর জলে ভেজা হৃদয়ের কোণায়। মিথিল চোখ বুঝল, এখন আর সে কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারছে দুদিক থেকে অসহ্য একটা চাপ, শারীরিক এবং মানসিক। আস্তে আস্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, শরীরের অঙ্গগুলো যেন অবশ হয়ে আসছে। জানলার ধারে হাঁটুতে মুখ গুঁজে বসেছিল উর্মিকা। মাঝে 1 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনো চোখ বুঝলেই সেদিনের ভয়ঙ্কর ঘটনার কথা ফ্ল্যাশব্যাকের মতো ভেসে ওঠে ওর মনে। প্ল্যানটা উর্মিকা করেছিল ওদের বৌভাতের পরের দিন সকালে। আননোন নাম্বার থেকে ওই ছবিটা আসার পর ও আর দেরি করেনি। ওর একজন কলেজ ফ্রেন্ড সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আছে, তাকে কনভিন্স করে ফোন নাম্বার ট্রেস করতে বেশি সময় লাগেনি। মেয়েটার নাম রুষা মিত্র। কেয়ার ভালো বন্ধু ছিল। কেয়ার সুইসাইডটা রুষা মেনে নিতে পারেনি। যেহেতু কেয়া সব মনের কথা শেয়ার করতো ওর সাথে, তাই মিথিলের স্বরূপ জানতে ওর বাকি ছিল না। কেয়াকে অনেকবার বুঝিয়েছিল ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে, কিন্তু গ্রামের লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসা সাজে না। তার ওপর আবার যদি সে মামার বাড়িতে মানুষ হয় তবে তো প্রশ্নই নেই। কেয়া লড়াইটা লড়তে পারেনি, একা একা সব লড়াইয়ে জেতা যায় না। আর রুষাও তখন চাকরি করতে কলকাতায় এসেছে। নিজের কাজের প্রেসারে কেয়ার খোঁজ নেওয়ার কথা মনেও থাকতো না ওর। সেই আফসোস মনে খচখচ করত কেয়া চলে যাওয়ার পর থেকেই। কিন্তু মিথিলের বিরুদ্ধে তো কোনো সলিড প্রমাণ নেই, আর কেস চালিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি রুষার আছে নাকি? ছাই চাপা আগুনটা ও মনের মধ্যে পুষছিল। সেটা দাবানলের মতো জ্বলে উঠল মিথিলের দ্বিতীয় বিয়ের ছবি দেখে। রাগের মাথায় উর্মিকার অফিসে গিয়ে ওর নাম্বার জোগাড় করে পুরনো বিয়ের একটা ছবি পাঠিয়ে দিয়েছিল রুষা। উর্মিকা আদৌ মিথিলের এক্স ওয়াইফের ব্যাপারে জানে কিনা সেটা ওর আন্দাজ ছিল না। উর্মিকা যোগাযোগ করার পর তাই একদিন চায়ের দোকানে দেখা করে গল গল করে সব বলে দিয়েছিল রুষা। ভাবেনি সে এতটা সাপোর্ট পাবে। আর অন্যদিকে উর্মিকার মিথিলের প্রতি দানা বাঁধা সন্দেহগুলো তখন যুক্তি খুঁজে পাচ্ছে। লুকিয়ে লক্ষ্মীকান্তপুর যাওয়া, মুর্শিদাবাদের গ্রামে গিয়ে কেয়ার মামার সাথে দেখা করে সব ডিটেলসে শোনা, এগুলো একা একাই করেছিল উর্মিকা। কেয়ার একটা ছবি রুষা জোগাড় করে দেয়। কেয়া যেদিন সুইসাইড করেছিল সেদিন যে শাড়িটা পরেছিল হুবহু সেই ডিজাইনের শাড়ি খুঁজে বের করে একটা বন্ধুর বুটিক থেকে। তারপর আলমারিতে দেখা গয়নাগুলোর ডুপ্লিকেট কিনে নেওয়া, মিথিলকে হানিমুন ক্যান্সেল করে দেশের বাড়িতে টেনে আনা,
হেয়ার কার্লার ইউজ করে চুলে ঢেউ এনে আর মেকআপের সাহায্যে ডাস্কি স্কিনকে ফর্সা করে ফেয়ার লুক রিক্রিয়েট করা সবটাই পারফেক্ট ছিল। মিটার বক্সের মেন সুইচটা অফ করে রেখেছিল উর্মিকা। ও জানতো মোমবাতির কাঁপা কাঁপা আলোয় কেয়ার লুকে ওকে দেখে, কেয়ার ভঙ্গিতে কথা শুনে মিথিল বসু একটু হলেও ভয় পাবে। প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে ভয়ের চোটে কেয়ার সুইসাইডের ব্যাপারে কিছু তথ্য বলে দেওয়াও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু শুধু সত্যিটা ওর মুখ দিয়ে বলিয়ে নেওয়াই উদ্দেশ্য ছিল। মিথিলকে মেরে ফেলার কথা স্বপ্নেও ভাবেনি উর্মিকা। ওর মৃত্যুটা এখনো খুব রহস্যময় কুয়াশায় ঢেকে আছে। পরদিন সকালে যখন পাড়ার এক মহিলা পুকুরে বাসন মাজতে এসে মিথিলকে ঘাটের ওপর আধশোয়া অবস্থায় আবিষ্কার করেন, তখন ওর হাত দুটো অদ্ভুতভাবে বাঁকা, চোখের মণি ঠিকরে বেরিয়ে আসছে। মহিলা ভয় পেয়ে চিৎকার করে পাড়ার লোকজন জড়ো করেন। সবাই মিলে ধরাধরি করে যখন ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার জানান কাল রাত ৩টে নাগাদ ভয়ঙ্কর কিছু একটা দেখে শক পেয়ে মিথিল হার্ট ফেলিয়ার হয়ে মারা গেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ঘাটের থেকে কিছুটা দূরে উর্মিকাকে পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায়। এই কদিন পুলিশের ঝক্কি ঝামেলা কম সহ্য করতে হয়নি উর্মিকাকে, কিন্তু কোনো জুৎসই উত্তর ও দিতে পারেনি। সেদিন ঘরের দেওয়ালে তাকের পিছন দিকে লুকোনো ক্যামেরায় যে ভিডিওটা উঠেছে, তাতে নিজের রূপ দেখে নিজেই চমকে উঠেছে উর্মিকা। এমনকি ওর কোমরের কাছে শাড়ির ভাঁজে যে অডিও রেকর্ডারটা ও নিজেই লুকিয়ে রেখেছিল, সেটায় নিজের গলার কান ফাটানো হাসির আওয়াজ শুনে রক্ত জমাট বেঁধে গিয়েছে উর্মিকার। যতই কেয়ার মতো অভিনয় করতে চেষ্টা করুক উর্মিকা, দাবা খেলতে তো ও পারে না। জীবনে প্রথমবার চেসবোর্ড ছুঁয়ে এভাবে চেকমেট করা কি সম্ভব? প্রতিবেশীরা যখন উর্মিকাকে সেন্সলেস অবস্থায় খুঁজে পায়, তখনও ওর শাড়ি সপসপে ভেজা। সেটারই বা কী যুক্তি দেবে উর্মিকা? আর বৌভাতের রাতে মিথিলের ওপর সেই আচমকা অ্যাটাকেরও তো কোনো সায়েন্টিফিক লজিক নেই ডাক্তারের কাছে। ডোরবেল বাজতে ভাবনার সুতো ছিঁড়ল। ব্যারাকপুরের একটা এনজিও থেকে বিশ্বনাথ মজুমদার এসেছেন। উর্মিকাই ডেকেছিল ওনাকে। ভদ্রলোকের সঙ্গে কিছুক্ষণ আলোচনা করে একটা চেক বাড়িয়ে দিল ওর দিকে। উনি ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। এই এনজিও বিভিন্ন জেলার বিবাহিত ও ডিভোর্সি মহিলাদের আর্থিক সাহায্য করে, যারা কেয়ার মতো ইচ্ছা আর প্রতিভা থাকা সত্ত্বেও নিজেদের স্বপ্নের পেছনে ছুটতে পারে না। রুষার থেকেই সবটা জেনেছিল উর্মিকা। কেয়ার বাবা মা মারা যান অনেক ছোটবেলায়। মামা নিজের সাধ্যমতো মানুষ করেছিলেন ওকে, কিন্তু ক্লাস 8-এর পর আর পড়াশোনা করাতে পারেননি। কেয়ার ব্রেন খুব ভালো। স্কুলের টিচাররা বেশ আগ্রহ দেখাতেন ওকে নিয়ে। স্কুলে পড়তেই এক বন্ধুর বাবার হাত ধরে দাবাকে প্রথম চিনতে শেখা। তারপর থেকেই ছোট্ট মেয়েটা সারা দিন ডুবে থাকতো সাদা কালো বোর্ডের মধ্যে। বন্ধুদের ফোনে ভিডিও দেখে কখনো কখনো জেনে নিত চেসের খুঁটিনাটি। একজন স্কুল টিচারের উদ্যোগেই অল বেঙ্গল স্কুল চেস টুর্নামেন্টে নাম দিয়ে ফার্স্ট হয় কেয়া। আর বিয়ের ঠিক 1 মাস আগে জোনাল উইনার। ইচ্ছে ছিল বিয়ের পর কলকাতায় গিয়ে আরও শিখবে, আরও বড় বড় কম্পিটিশনে নাম দেবে। কিন্তু মিথিলের গোঁড়ামির সামনে ওর সব স্বপ্ন চুরমার হয়ে যায়। প্রথম ব্যাপারটা শাসনের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরে লুকিয়ে ওকে দাবা খেলতে দেখলেই শুরু হয় অত্যাচার। তবে অনুপাতে শারীরিকের চেয়ে মানসিক টর্চারই ছিল বেশি। গ্রামের সোজা সরল মেয়েটা কুঁকড়ে যেতে থাকে মিথিলের ব্যক্তিত্বের সামনে। মিথিল বোধহয় বুঝেছিল কেয়ার মধ্যে আগুন আছে, তাই বহ্নিশিখা হয়ে জ্বলে ওঠার আগেই ও সেই আশায় জল ঢেলে দিত। বাড়াবাড়িটা হয় 2016 ফেব্রুয়ারির 25 তারিখে। মামাবাড়ি যাওয়ার নাম করে একা বেরিয়ে পড়ে কেয়া। রুষার সঙ্গে ফোনে যোগাযোগ করে আগেই কলকাতার ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপের ফর্ম ফিল আপ করে রেখেছিল। কলকাতায় গিয়ে ফার্স্ট রাউন্ড ক্লিয়ার করে। সেদিন হাসি মুখে বাড়ি ফেরার সময়ও কেয়া জানত না কি অভিবাদন অপেক্ষা করছে ওর জন্য। এখন উর্মিকা বুঝতে পারছে মিথিলের ডান হাতটা মৃত্যুর সময় ওভাবে কি করে বেঁকে গিয়েছিল। আসলে কেয়ার হাতটাও সেই সন্ধ্যায় বেঁকে গিয়েছিল একইভাবে মিথিলের বেতের আঘাতে। আর যে পালিয়েও নিজের স্বপ্নকে ছোঁয়া যাবে না, সেটা বুঝে গিয়েছিল কেয়া। মামার বাড়ির দরজা তো এমনিও বন্ধ, তাই যাওয়ার জায়গা একটাই,
রাতে সেদিন কেয়াকে একতলায় শুতে দেওয়ার ব্যবস্থা করেছিলেন শাশুড়ি মা। কাজ তাতে আরও সহজ হলো। উঠোন পেরিয়ে ঘাটের দিকে যাওয়ার সময় একবার দোতলার দিকে চোখ ফিরিয়েছিল কেয়া। ওর ঝাপসা হওয়া দৃষ্টিতেও স্পষ্ট দেখতে পেয়েছিল মিথিল জানলায় দাঁড়িয়ে। কেয়াকে নিঃশব্দে পুকুরে নেমে যেতে দেখেও মিথিল মুখ খোলেনি, চুপ করে অপেক্ষা করছিল একটা আত্মহত্যার, নাকি শুধু হত্যার। তবু জলের অতলে লুকিয়েই ছিল কেয়া, যতদিন না আরও একটা মেয়েকে নিজের পায়ের তলায় পিষতে উদ্যত হল মিথিল বসু। কেয়ার একটা ছবি উর্মিকা রেখে দিয়েছে ফোনে, সেটায় একবার হাত বুলিয়ে ও স্বস্তি পেল। কেয়াও নিজে হাতে খুন করেনি মিথিলকে। জীবনে প্রথমবার তার অস্তিত্বকে ভয় পেয়েছে মিথিল, আর সেখানেই কিস্তি মাত। এতক্ষণ শুনছিলেন লেখিকা কথা দত্তের লেখা গল্প আত্মহত্যা। গল্পের উপস্থাপনায় আরজে সৌভিক, উর্মিকার ভূমিকায় অলোকানন্দা, মিথিলের মা এবং অশরীরী কেয়ার ভূমিকায় মৌমিতা, দ্যুতির ভূমিকায় ইপসিতা, মিথিলের ভূমিকায় সুমন, রিক্সাওয়ালার ভূমিকায় বরাবরের মতো আমি রাজীব। আমাদের এবারের পোস্টার ডিজাইনে সবুজ। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন গল্প শোনার জন্য। দেখা হবে পরের গল্পে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন থ্রিলার স্টেশন।